যুগ পূর্ব থেকে যা পরিস্থিতি মুখ আমাদের আজিম ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে বয়স সংস্কারের জন্য আমরা দীর্ঘ 2012 সাল থেকে যে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আসলে আমাদের বয়স সংস্কারটা কেন দরকার, কি জন্য দরকার, এটা প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার করা দরকার সবার। ব্রিটিশ যখন অর্ধ পৃথিবী শাসন করতেছিল তখন তার নিজ দেশ ব্যতীত অন্যান্য উপনিবেশ এলাকায় তাদের কিছু আমলা এবং প্রাণী সৃষ্টি করার জন্য লিমিটেড কিছু কর্মী বা লিমিটেড কিছু চাকরিজীবী নিয়োগ দেওয়া শুরু করলো। এটা তারা একটা অংশ করলো আমেরিকা, আর একটা অংশ করলো আমাদের ভারতীয় উপমহাদেশ। এই দুটা জায়গায় তারা প্রাণী সৃষ্টি করার যে প্রথাটা সৃষ্টি করলো, তারা বয়সের এজে শিক্ষার ক্ষেত্রে দিয়ে লিমিটেড করে দিল। একটা ক্ষেত্রে করলো হচ্ছে প্রযুক্তি শিক্ষা, আর একটা ক্ষেত্রে করলো প্রাণীগিরি শিক্ষা, যেখানে প্রাণীগিরি শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা দুইটা ডিভাইডেশন দিয়ে তারা দেখলো যে আমাদের এখানে যদি বয়সের সীমাটা না রাখি আমরা এরা দীর্ঘদিন শাসন করতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি যে বয়সের সীমাটা ব্রিটিশদের রেখে যাওয়া একটা দাসপ্রথার মতো, এটা আধুনিক দাসপ্রথার মতো একটা সিস্টেম। আপনারা লক্ষ্য করবেন ইউরোপ, আমেরিকায় এখানে কোনো দেশের বয়সের কোনো এজ লিমিট নাই। আমাদের দেশে 59 বছর পর্যন্ত সরকারি জব করতে পারেন, ওই দেশেও 59 বছর পর্যন্ত সরকারি জব করতে পারেন, এবং ওই দেশে চাকরিতে প্রবেশের যে সীমানাটা সেটাও হচ্ছে 59 বছর। অর্থাৎ আপনি যদি 58 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি চাকরিতে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই বয়স সীমাটা আজও অবধি ক্লিয়ার করে না। এটা আমাদের কিছু আমলা এবং কিছু দলীয় লোক তাদের এই সিস্টেমটাকে বজায় রেখেছে। এই সিস্টেমটা হিউম্যান রাইটসকে লঙ্ঘন করে, আমাদের সংবিধানের 37, 38 এবং 39 ধারাকে ভায়োলেট করে, এবং হিউম্যান রাইটসের 8 ধারাকেও ভায়োলেট করে। তো আমি এখানে মূল বিষয়টা বলতে যাচ্ছি, বয়স একটা আধুনিক দাসত্ব, বয়স সীমাটা করা একটা আদর্শনিক দাসত্ব। এইটাকে শিকলটাকে ভেঙে দিতে হবে। আমাদের অনেকের অনেক মতবাদ থাকতে পারে, অনেকের অনেক বক্তব্য থাকতে পারে। বয়সের মাধ্যমে আমাদের সার্টিফিকেটগুলোকে সরকারি চাকরির জন্য অযোগ্য করে দেওয়া হয়। বেসরকারিতে চাকরিতে তো আমরা ঢুকতেছি, সরকারিতে কেন অযোগ্য করে দেওয়া হয়? আমলাদের তাদের আমলাতান্ত্রিকতা সিস্টেমটাকে বজায় রাখার জন্য এটা করতেছে। কিছুক্ষণ আগে আমাদের সাবিনা আপা বললেন সার্ভিসের কথায়, ঢাকা ইউনিভার্সিটির কথায়। এখানে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার, আমাদের আমলাতন্ত্র যেখানে বেশি বিদ্যমান সেটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বেশি। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কথা বলছে। মূলত হচ্ছে আমলাতান্ত্রিকতা জটিলতার কারণে আমরাই চাই না বয়সসীমাটা বাড়ুক। কারণ যদি বয়সসীমা যদি বাড়ে তাহলে যারা পিএইচডি করছে তারা মিনিমাম উপসচিব হিসেবে জয়েন করবে, মিনিমাম যুগ্ম সচিব হিসেবে জয়েন করবে। তাহলে 30 বছরের আগে কোনো স্টুডেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টের পিএইচডি করার সক্ষম থাকে না। আমাদের নাজমুল আছেন, উনি পিএইচডি হোল্ডার, উনি আমাদের 35 আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, রাজশাহীরা নাজমুল, উনি পিএইচডি হোল্ডার, উনি চাকরি পান নাই, উনি বয়সের সীমানা উঠে গেছে। অথচ উনি পিএইচডি হোল্ডার, শুধু পিএইচডি হোল্ডার না, উনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড এবং প্রাণী বিজ্ঞান থেকে উনি পিএইচডি হোল্ডার। তা ওনার মতন একজন মেধাবী স্টুডেন্ট উনি চাকরি পাচ্ছেন না বা চাকরি পাওয়ার সুযোগ পান না, উনি ওনার যোগ্যতা প্রমাণের সুযোগ পান না এই বয়সের কারণে। অতএব আমি এই আধুনিক দাসত্বকে মানবিক কারণে হোক, মানুষের অধিকার থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে। আমাদের দেশে বর্তমান গড় আয়ু 70 বছর, সেক্ষেত্রে আমাদের বয়সের লিমিটটাও বাড়া দরকার। সেটা মিনিমাম 40 হলে ভালো হয়। তাও যদি না হয় তাহলে মোহিত স্যার যেটা সুপারিশ করছেন সেটা করেন। বিগত 16 বছর ধরে আমরা আন্দোলন করতেছি, 13 বছর ধরে, বিগত 16 বছর ধরে যারা চাকরিতে আপনারা বঞ্চিত হচ্ছেন,
বিভিন্ন সময় ভেরিফিকেশনে রিটেনে পাস করছেন, ভেরিফিকেশনে বাদ দিয়ে দিচ্ছেন, অ্যাপ্লাই করছেন, প্রি পাস করছে, রিটেনে বাদ দিয়ে দিচ্ছেন। অথচ এরা চাকরি পাওয়ার যোগ্য, এদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। কখনো রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে, কখনো বিভিন্ন সংগঠনের ট্যাগ দেওয়া হয়েছে, কখনো বিদ্রোহী পার্টির ট্যাগ দেওয়া হয়েছে। আসলে মূল প্রেক্ষাপট সেটা না, মূল প্রেক্ষাপট হচ্ছে রাজনৈতিক ট্যাগ। এদের যে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে, এই বঞ্চিতদের 16 বছর ধরে বঞ্চিতদের ক্ষতিপূরণের জন্য মিনিমাম 5 বছর। আর মুহিত স্যারের সুপারিশটা বাস্তবায়ন করলেই আমরা বয়সের এই আন্দোলন থেকে সরে আসব। যদি তাই না করা হয় তবে আমলাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, কিভাবে ওই দুর্নীতির আস্তাবল তৈরি করছেন। একটা গভর্নমেন্ট চলে যায় আর একটা গভর্নমেন্ট আসে, কিন্তু কেউ আপনাদের দুর্নীতির খবর নেয় না। আমরা কিন্তু আপনাদের সেই খবর নিব। আগামী দিনে আমরা বিশাল একটা প্রোগ্রামের আয়োজন করতেছি। আমরা আমাদের হিউম্যান রাইটস, আমাদের নৈতিক অধিকার, এই অধিকার বাস্তবায়ন আমরা করেই ছাড়বো এবং করব। তাই আপনারা যারা উপস্থিত আমাদের লাইভের সাথে সংযুক্ত আছেন বা পরবর্তীতে এই আমাদের ভিডিওটা দেখবেন বা আমাদের অন্যান্য ভাইদের যে ভিডিওটা দেখতেছেন, আসেন আমরা সম্মিলিতভাবে একটা আন্দোলন করি। যারা দীর্ঘদিন 16 বছরের চাকরিতে আবেদন করতে চাকরি পান নাই, তারা একটা ক্ষতিপূরণ পাক, পাশাপাশি একটা স্থায়ী বয়স সংস্কার হোক 35 অথবা 37, ক্ষেত্র বিশেষ উন্মুক্ত হোক, এতে কারোর সমস্যা হবে না। উপযুক্ত ক্যান্ডিডেট অবশ্যই পাবে। আর আমলাদের এই যে আমলাতান্ত্রিকতার মধ্য দিয়ে যে ঘুষের দুর্নীতি করে, তারা যে একটা 30-এর ডাউন এখন 32 করছে, এই ডাউন সিস্টেমটা করে রাখছে যাতে আর কেউ না ঢুকতে পারে। এই স্তরটা ভেঙে দিতে হবে, তাহলে এই দেশ কোনদিন দুর্নীতিমুক্ত হবে না। অতএব বয়স সংস্কার অবশ্যই দরকার, সবার জন্য দরকার। এটা কোনো স্টুডেন্টদের জন্য না, এটা যাদের বয়স শেষ হয়েছে শুধু সেই জন্য না, এটা অল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আজকে আমরা আন্দোলন করতেছি, কালকে আপনার ছেলে আপনার মেয়ের বয়সের প্রয়োজন হবে, তারা সবসময় পাবে না। কেউ বিদেশে যাবে, পিএইচডি করবে, দেশে এসে চাকরি করতে চাবে, তো তাদের সুযোগের জন্য আপনাদের এখানে আসতে হবে। বয়স কোনো একটা বাধা না, নট এ ব্রিজ, এটা অনলি অবস্টেকেল। এটা আমাদের বেঁধে দেওয়া একটা শিকল, আর কিচ্ছু না। এই শিকলটাকে আমাকে ভেঙে দিতে হবে। আপনারা দ্রুত আসেন এবং সবাই সম্মিলিত আসেন। আশা করি এখানে আসলে আপনারা একটা রুট পাবেন এবং এটা বাস্তবায়ন করে ছাড়বো যদি বেঁচে থাকি। ইতিপূর্বে ইউনূস স্যার কয়েকবার বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যে উনি প্রমাণ করছেন উনিও বিষয়টা সম্পর্কে অবগত। উনি ইতিপূর্বে আমি যে কোনো একটা বক্তব্যে বলছিলাম জিরো আনএমপ্লয়মেন্ট যদি চান তাহলে বয়স সংস্কারটা আগে দরকার। কারণ আপনি আনএমপ্লয়মেন্ট কাকে করবেন? একজনকে গালি দেবে তুমি বুড়া হয়ে গেছো, এটা গালি দিলে আপনার জিরো এমপ্লয়মেন্ট হবে না। অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, বিজ্ঞজন যারা আছেন, আমাদের বিপক্ষে যেন না। আমরা কিন্তু ভবিষ্যতে বড় একটা টার্গেট নিচ্ছি এবং করব। সংস্কার না হলে আমরা সেই কাজ করেই ছাড়বো। আমাদের বয়স সংস্কার সবার আগে দরকার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমার যত ভাই বোন আছেন, আসেন, বিভাজন নয়, একত্রিত হয়ে আমরা একটা বৃহৎ আন্দোলন করি। যার যার পকেটের টাকা তার কাছে চলে আসেন, একটা নির্ধারিত ডেটে আসি, সেই ডেটে এসে আমরা এখানে একটা আন্দোলন করি। আন্দোলনের পরবর্তীতে একটা আলটিমেটামও থাকবে। যদি আমাদের এটা বাস্তবায়ন না হয় আমরা কি করব? শুধু সড়ক অবরোধ না, অন্যান্য জিনিসও আমরা করব। উইদাউট বিশৃঙ্খল কর্মকাণ্ড ছাড়া, বেআইনি কর্মকাণ্ড ছাড়া আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ।